গেল 15 বছর যেই বাংলাদেশ আমরা দেখেছি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই বাংলাদেশ থেকে আমরা ঠিক কতখানি বেরিয়ে আসতে পারবো, কতখানি 15 বছরের জঞ্জাল আমরা দূর করতে পারবো, সেটিও এখন একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই জঞ্জাল আমাদের দূর করতেই হবে। প্রধান উপদেষ্টা তিনিও আসলে বারবার বলছেন নানাবিধ চ্যালেঞ্জ পার করে নতুন বাংলাদেশকে আমাদের গঠন করতে হবে। সেই বাংলাদেশে আসলে কোনো না কোনো রূপরেখাও আমাদের প্রয়োজন। এছাড়া হয়তো আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে উঠতে পারবো না। নতুন বাংলাদেশে কিংবা আগামীর বাংলাদেশের কেমন রূপরেখা আমরা দেখতে চাই, সেই সব কিছু নিয়ে আজকে দেশ সন্ধ্যা আলোচনা করতে চাই। আমি তাসনুভা তন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ব্যারিস্টার ফারহা খান, মানবাধিকার কর্মী ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং অবশ্যই আপনাকে অভিনন্দনও জানাতে চাই। এই যে আসলে আমরা বাংলাদেশ দেখতে চাচ্ছি, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা নতুন বাংলাদেশের এক ধরনের রূপরেখা যদি আসলে আমাদের সামনে না থাকে, আমরা জঞ্জালের কথা বলছিলাম, প্রতিটি সেক্টরে আসলে নানান রকমের সমস্যা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। সেই সমস্যাগুলো মোকাবেলা করতে হলে আমরা যদি রূপরেখা গঠন করতে না পারি কিংবা নতুন যারা আসলে উপদেষ্টা মণ্ডলীতে আছেন খুব সুস্পষ্টভাবে যদি আসলে আমাদের সামনে তুলে ধরা না হয়, আমাদের পক্ষে কতখানি সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে তন্নি, এবং আমার সাথে যিনি আজকে সহ আলোচক হিসাবে আছেন ব্যারিস্টার ফারহা খান, তাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই দেশ সন্ধ্যার যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ গত 1.5 দশকের বেশি সময় ধরে একটা একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী স্বৈরশাসনের অধীনে ছিল, এবং গত জুলাই আগস্ট মাসে অনুষ্ঠিত ছাত্র জনতার রক্তক্ষয়ী যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারের পতন হয়েছে। সরকারের যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরও অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং তারা এখন বিচারের মুখোমুখি হয়েছেন, এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও শতাধিক মামলা ইতিমধ্যেই রুজু করা হয়েছে, এবং দাবি উঠেছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। গত 15 বছরে গণতন্ত্র হত্যা, খুন, গুম, নানা রকমের যে তারপরে লোটপাট, সীমাহীন লোটপাট, অর্থ পাচার, এগুলো, এবং একই সাথে 24-এর যে গণহত্যা, সেই গণহত্যার জন্য তাকে বিচারের মুখোমুখি করার দাবিও জোরালো হয়েছে। আমরা 15 বছরের একটা স্বৈর শাসনের পতন ঘটিয়ে একটা নতুন সরকারের অধীনে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ নতুন যাত্রাপথে বা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসর হচ্ছে, এবং সেই সরকারের বয়স এখনও 1 মাস পূর্ণ হয়নি। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা সংকটে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। আপনি আইন শৃঙ্খলা রক্ষা, এটা এখন আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়েছে, এবং আমরা জানি যে যে কোনো অভ্যুত্থান এবং বিপ্লবের পর প্রতি বিপ্লবের একটা প্রচেষ্টা থাকে। আপনি জানেন যে একটা জুডিশিয়াল কুর প্রচেষ্টা হয়েছে, একটা আনসারদের কুর প্রচেষ্টা হয়েছে, এবং গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক অসন্তোষ, নানা জায়গায় আমাদের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, এবং শ্রমিক অসন্তোষের নামে সেখানেও নৈরাজ্য তৈরি করা হচ্ছে। এবং আজকে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি বলেছেন যে এই অসন্তোষের পিছনে শ্রমিকরা, এরা প্রকৃত শ্রমিক না, শ্রমিকদের নামে প্রকৃত অর্থে যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে, এবং তাদেরকে দমন করার জন্য সরকার এখন কঠোর অবস্থান গ্রহণ করবে। তো আমরা এই পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্ট যারা দায়িত্বে এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 21 সদস্যের যে সরকার দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি যেটা বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এবং এই বিনির্মাণ প্রয়াসটি কিন্তু কোনো সহজভাবে প্রত্যাশাটা তৈরি হয়নি। প্রায় হাজার খানেক মানুষের আত্মত্যাগ, আত্মহুতি, তাদের জীবন দানের বিনিময়ে কিন্তু এটা হয়েছে। একটা বড় রকমের রক্তের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই রকম একটা আকাঙ্ক্ষার মধ্যে তৈরি হয়েছি। সেই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য দাবি উঠেছে যে রাষ্ট্র মেরামত, এবং রাষ্ট্র মেরামতটা হলো রাষ্ট্রের সব দিকে মেরামত, সরকারের পক্ষ থেকেও বলছে। কিন্তু আমরা এখন পর্যন্ত এই প্রায় 1 মাস বয়সী যে সরকার, আমরা দেখছি তারা বিচ্ছিন্নভাবে নানা জায়গায় তারা চেষ্টা করছেন বিভিন্ন জায়গায়। কিন্তু আপনি যে কথাটি বলছেন যে প্রথম থেকে আমরাও বলেছিলাম, অনেকেই বলেছিলেন যে সরকারের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, রূপরেখা, তারপরে একটা সময়সূচি ভিত্তিক কর্মসূচি ইত্যাদি দেয়া দরকার, যেন মানুষও স্পষ্ট হয় যে আসলে এই সরকার
কোন জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে তারা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে যেহেতু আসলে আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবার কথা বলছি, সেক্ষেত্রে এই রূপরেখাটিও আসলে সকলের জানা প্রয়োজন। তো আমরাও এখন মনে করি যে সরকারের বয়স সীমা তো প্রায় 1 মাস হতে যাচ্ছে, অনেক সংকট ইতিমধ্যেই তারা অতিক্রম করেছেন, আরো সংকট সামনের দিকে আরো হবে আমরা মনে করি যে আরো। তো তারপরেও আমরা মনে করি যে তারা একটা যৌক্তিকভাবে আমাদের সামনে একটা সংস্কারের রূপরেখা দিবেন এবং তাদের খানিকটা সময়ও আমাদের দিতে হবে। অফকোর্স এই জায়গাটিতে আমি আসবো আপনার কাছে। ব্যারিস্টার ফারহা খান, আমরা জঞ্জালের কথা বলছি। বিগত 15 বছরে আসলে আমরা দেখেছি একজন প্রধানমন্ত্রী, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, তিনি একাই আসলে বাংলাদেশকে ঠিক কোথায় নিয়ে গেছেন। হয়তো আজকে আমি বাংলাদেশের উন্নতির কথা বলতে পারতাম, কিন্তু সেই উন্নতির সাথে আমাদের যে মেগা দুর্নীতি হয়েছে, কিংবা আমরা যে এই ধরনের আয়না ঘরের যে উদাহরণ দেখেছি, নির্যাতনের যে উদাহরণ দেখেছি, সেই উদাহরণের পরে আসলে ভালো কোথাও বাংলাদেশ এগিয়ে গেছে সেটি বলার সুযোগ এখন আমাদের সামনে কম। সেখান থেকে বেরিয়ে আসবো কি করে? ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভিকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমার সহ আলোচক যিনি আছেন প্রফেসর সিদ্দিকুর রহমান, আপনার প্রতিও আমার শুভেচ্ছা। আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন না, যে আমরা কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সরকার যে 15 বছর যেভাবে করে আমাদেরকে রুল করেছে বা যেভাবে করে চলেছে, আমরা দেখেছি অনেক মেগা প্রজেক্ট হয়েছে, যেটি আপনি বললেন যে আমরা অনেক উন্নতির গল্প বলতে পারতাম, যেমনটি কিনা ওনারা আসলে বলেছেন। ওনারা কিন্তু এই 15 বছরই উন্নতির গল্পই বলে গেছেন যে আমরা এটা করছি ওটা করছি। এবং আমরা একদম শেষের দিকে আমরা দেখেছি যে শেখ হাসিনা উনি সংবাদ সম্মেলনে বলছিলেন যে আমি কি করেছি, আমার কি দোষ, আমি তো অনেক রকমের আমি তো উন্নতি তো আমি করেছি, সো তারপরে কেন আমাকে কেন পদত্যাগ করতে হবে। সো এটা বুঝতে হবে যে ওনাদের আসলে এই রিয়েলাইজেশনটাই নেই। ওনারা যে মানে জনগণের থেকে সরে যাচ্ছিলেন, জনগণের উন্নতি দিয়ে তো পদ্মা সেতু দিয়ে জনগণের পেট ভরবে না, আপনার এই ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে দিয়ে জনগণের পেট ভরবে না, কিন্তু এই যে জনগণকে যে 14 বছর 15 বছর আপনি ভোট দিতে দেননি, আপনি যে বাজারের দিকে তাকানো যায় না, আপনি যদি দেখেন যে আমরা এটা আমি শুনেছি, কিছু ভিডিওতেও দেখেছি, যে একটি ভিডিওতে দেখলাম যে আমাদের একজন ভাই উনি বলছেন যে আমি প্রথম দিকে আমি গণভবনে ঢুকেছিলাম, প্রথম দিককার যারা ঢুকেছিলেন সেখানকার উনি একজন, উনি বলছেন যে এই ভদ্রমহিলা, আমি জাস্ট উনার ওয়ার্ডটি বলছি, এভাবে করে উনি বলছেন যে এই ভদ্রমহিলার টেবিলে গরম খাবার রেডি করা ছিল, উনি দুপুরের খাবার জন্য রেডি হয়েছিলেন এবং সব খাবার টাটকা গরম ছিল, 15টার মতন আইটেম ছিল। এবং আমি ফ্রিজে যে পাঙ্গাস মাছ দেখেছি, এক একটা পাঙ্গাস মাছ হচ্ছে গিয়ে 15 থেকে 20 কেজি, এটা উনি বলেছেন। সো এবং ইলিশ মাছগুলো নাকি হচ্ছে গিয়ে 1.5 থেকে 2 কেজি, এরকম করে ওনারা বলছেন। অথচ আমরা তো আমাদের শেখ হাসিনা উনি আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমরা বার্গার যেন খাওয়াতে পারি কাঁঠাল দিয়ে, সেটি উনি আমাদেরকে রেসিপি দিয়েছেন। মানুষের প্রতি তার ভালোবাসা কতটুকু ছিল সেটি নিয়ে প্রশ্ন। যে নরম করে মাছের কাঁটা দিয়ে স্যুপ তৈরি করে খাওয়া যায়, এরকম অনেক কিছু, পেঁয়াজ ছাড়া রান্না বা মানে আলু দিয়ে খাওয়া, এরকম অনেক কিছু কিন্তু আমরা ওনার থেকে শুনেছি। সো দেশের এই মানুষগুলো যে কি কষ্টে ছিল বা মানুষের থেকে যে ওনারা যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ওনারা আসলে এই জিনিসটি বুঝতে পারেননি। এবং এটি আমার মনে হয় আরেকটি কারণ কি জানেন, আওয়ামী লীগ গত 15 বছর রাজনীতির উপরে ফোকাস করেনি। আওয়ামী লীগ কি করেছে, ওনাদের যে ত্যাগী নেতারা, এটা সব দলের জন্য আসলে এটা প্রযোজ্য, এই ত্যাগী নেতাদেরকে সবসময় মূল্যায়ন করতে হয়, কারণ যখন কিনা দলের বাজে সময় আসে ত্যাগী নেতারাই মাঠে থাকে। কিন্তু আমরা দেখেছি নায়িকা গায়িকা খেলোয়াড় কাউকে ওনারা বাদ রাখেননি ওনাদের এই নমিনেশন দিতে। সুতরাং ওনাদের যে মানুষের সাথে কোনো সম্পৃক্ততা নেই, আর এই নায়িকা গায়িকা খেলোয়াড় কাউকে কিন্তু আপনি পাবেন না কখনো। দলের দুঃসময়ে দলের কর্মীরাই থাকে। জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল আওয়ামী লীগ, সেটি আমরা দেখতে পেয়েছি। ডক্টর সিদ্দিকুর রহমান খান কিন্তু যেটি বলছিলেন ব্যারিস্টার ফারহা খান, জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে আওয়ামী লীগ, সেটি তারা আসলে বুঝতে পারেনি নাকি আসলে সেটিকে কোনো পরোয়া তারা করেনি? না, শুনে আমি যেটাই বলতে চাই যে গত 15 বছরে আমরা অনেক উন্নয়নের গল্প শুনেছি, এবং আপনাদের এইখানে এসেও আমাদের একসময়ে যারা টক শোতে আমাদের সহ কর্মী হিসাবে বসতেন বা আমাদের সহ আলোচক হিসাবে বসতেন, তাদের তো একটাই শুধু গল্প ছিল যে উন্নয়ন। এখন এই উন্নয়নের বিপরীতে যে আরেকটি চিত্র, এটা আমরা এখন একেবারে নগ্নভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। বঙ্গবন্ধু টানেল করেছি আমরা, সেই বঙ্গবন্ধু টানেলে দৈনিক আমাদের রোজগার হচ্ছে 12 লক্ষ টাকা, প্রতিদিন এটার মেনটেনেন্স কস্ট হচ্ছে 37 লক্ষ টাকা। এক্সপ্রেস ওয়ে আমরা করেছি, সেই এক্সপ্রেস ওয়েতে মানে আমরা যখন উঠি গাড়ি নিয়ে, তখন দেখি যে সামনে বহু দূরে একটা গাড়ি যাচ্ছে, তারপরে পেছনে তাকালে অনেক দূরে আরেকটি গাড়ি যাচ্ছে। মানে এই যে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ, আমার আপনার জনগণের অর্থ ব্যয়ে এই মেগা প্রকল্পটি এবং মানুষকে দেখানোর জন্য দৃশ্যমান যে উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য
একেবারে অবিবেচকের মতো যে ঋণ গ্রহণ করে আমাদের জাতিটাকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে রেখে যাওয়া হয়েছে, সেটার দায় এই জাতি কিভাবে মানে বহন করবে আমি জানি না। ঠিক এখানেই আমি প্রশ্নটি করতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান খান, তার মানে তারা কি আসলে কোনো পরোয়াই করেনি দেশের আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, কিংবা বাংলাদেশিদের আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আপনি পরোয়া করবে কেন? আপনি তার সহজে তারা নির্বাচন করতে পেরেছে, রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে এবং আমলাতন্ত্রকে ব্যবহার করে তারা করেছেন। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। আজকে আপনি দেখেন যে একটু আগে আমি দেখলাম এখানে আসতে আসতে বাংলাদেশ পুলিশ বাহিনীর দুজন শীর্ষ কর্মকর্তা, একজন আমাদের শহীদুল হক সাহেব আইজিপি এবং মামুন সদ্যবিদায়ী যে আইজিপি, দুইজনেই গ্রেপ্তার হয়েছেন। একজনের 8 দিনের রিমান্ড হয়েছে, একদিনের 7 দিনের রিমান্ড হয়েছে। এবং আমাদের বেনজির সাহেবের কথা তো আমরা আলাদিনের চেরাগের মালিকের কথা তো বললামই না। তো এই যে তারা এই কাজগুলো করেছেন, জনগণের কাছে যেহেতু তাদের ম্যান্ডেট নেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না, ফলে জনগণকে তোয়াক্কা করা বা জনগণের কল্যাণের চিন্তা করা তাদের কোনো মানে এটা বিবেচনার মধ্যেই ছিল না। এবং আপনি শুধু দেখুন এই আন্দোলনের সময় আমরা যে পতিত প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো দেখেন, উনি এমনভাবে ড্রামা তৈরি করার চেষ্টা করেছেন। একটু আগে উনি বলেছেন যে আমার কি দোষ, আমি তো উন্নয়ন করেছি, আমি সন্তানদের জন্য করিনি। এক রূপপুর প্রকল্পের সন্তানদের জন্য করেন নাই, সেইখান থেকেই তার পুকুর চুরি যে গল্প আমরা দেখেছি সেটা তো আমরা এটা চিন্তাও করা যায় না। এখন আপনি দেখেন এই যে সরকার, সেই সরকার যে আমাদের মতো একটা দানবের মতো আমাদের মাথার উপর জগদ্দল পাথরের মতো উপর বসেছিলেন, সেইটি সরে যাওয়ার পর রাষ্ট্রের যে আমাদের একটা ফুকলা অবস্থা, এই রাষ্ট্রের যে অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, প্রশাসনিক সব দিকে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেইটা সামাল দেওয়ার দায়িত্ব করেছে এই ইন্টারিম গভর্নমেন্ট। যে অলিতে গলিতেই আমরা হাঁটছি সেখানে আমাদের মেরামতের প্রয়োজন হচ্ছে, কিন্তু এই মেরামতের জায়গাটিতে গিয়ে আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেছি প্রশাসনে নানান রকমের রদবদল করেছে। ব্যারিস্টার ফারাহ খান, আপনি যেহেতু আইন নিয়ে কাজ করছেন, প্রশাসনে যারা আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করছিলেন তাদের ইতিমধ্যে আমরা রদবদল করতে দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেইটি আস্থায় ফিরে না নিয়ে আসতে পারলে আদৌ সেই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দেশের জন্য কোনো কাজে লাগাতে আমরা পারবো কি না, এই প্রশ্ন রেখে আমাকে একটি বিরতিতে যেতে হবে। দেশসন্ধ্যা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। দেশসন্ধ্যা দেখছেন। ব্যারিস্টার ফারাহ খান, মানুষের আস্থা ফেরানোটা খুবই জরুরি, এই সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিচার অঙ্গনে যা হচ্ছে তাতে এখনো পর্যন্ত আমরা হয়তো আস্থা ফেরানোর মতন তেমন কিছু দেখেছি, সেটি দাবি আমরা করতে পারবো না। কিন্তু যদি আমরা আস্থা ফেরাতে না পারি তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেশের স্বার্থে কাজে লাগাতে পারবো কি? ধন্যবাদ আপনাকে। আবারও আপনি যেমনটি আমাকে প্রথমে প্রশ্নটি করেছেন আসলে পুলিশ বাহিনীকে নিয়ে, তো পুলিশ তো আসলে আমাদের জনগণের রক্ষক, তাই না? কিন্তু আমরা দেখেছি পুলিশকে আসলে জনগণের ভক্ষক হিসেবে ইউজ করা হয়েছে, পুলিশকে আমাদের জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেটি কিনা এবং এটি করা হয়েছে সম্পূর্ণ সরকার করেছে। সরকার পুলিশ বাহিনীকে নিজেদের মতন করে ব্যবহার করেছে। আমাদের যে পুলিশ, যেখানে কিনা আমরা তো এই আন্দোলনের সময়ই দেখেছি যে পুলিশ কিভাবে গুলি ছুঁড়েছে। আমরা তো আবু সাইদকে দেখেছি যে একটা মানে কোনো আনআর্মড একটা ছেলে যে 2 হাত পেতে দাঁড়িয়েছিল, বুক পেতে সে দাঁড়িয়েছিল, সে বিশ্বাসই করতে পারেনি যে যেই পুলিশের দায়িত্ব তাকে রক্ষা করা, সেই পুলিশ তাকে গুলি ছুটতে পারে। কারণ আসলে আমরা এই সাইদ হয়তো বুঝে উঠতে পারেনি যে 15 বছরে পুলিশ বাহিনী এখন আর জনগণের বাহিনী নেই, সেই বাহিনীটাকে শুধুমাত্র একটি দলীয় বাহিনী বলতে আমি যেমন কিনা আমাদের ছাত্রলীগ করে ফেলা হয়েছে, যুবলীগকে করে ফেলা হয়েছে, সেরকমকে কিন্তু আমরা বহু সময় দেখেছি বলা হয়েছে যে পুলিশ লীগ। এই কথাটা কিন্তু আমরা বহু সময় দেখেছি, এটা কিন্তু বিভিন্ন মাধ্যমে বলা হয়েছে। আপনার প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক যে এই জায়গা থেকে আমাদের পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে এখান থেকে আসলে বের করে নিয়ে আসতে হবে, কারণ আমাদের জনগণের আস্থার জায়গা তো এটা, তাই না? এবং আমি মনে করি আমাদের যে নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট এখন যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, ওনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রদবদল হয়েছে, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে 15 বছরের জঞ্জাল 15 দিনে যাবে না। ওনারা কিন্তু এখনো 1 মাস হয়নি, আজকে তো মাত্র 4 তারিখ, তাই না? সো ওনারা কিন্তু শপথ গ্রহণ করেছেন 8 তারিখে, সুতরাং এখনো 1 মাসও হয়নি। 1 মাসে যদি আমি মনে করি যে 15 বছরের কাজ হয়ে যাবে, এটাও আসলে সেটি হয়তো হবে না, কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিংও হবে আসলে আমাদের জন্য এই কাজগুলো করা, যেহেতু আসলে রন্ধ্রে রন্ধ্রে আমাদের এই ধরনের দুর্নীতিগুলো ছড়িয়ে গেছে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, দলীয়করণের কথা শুনছিলাম আমরা, দলীয়করণের মাত্রা আসলে আমরা ছাড়িয়ে যেতে দেখেছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা দলীয়করণ করতে দেখেছি। শিক্ষা প্রতিষ্ঠান আসলে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বের জায়গায় এখনো প্রয়োজন আসলে আমাদেরকে চিন্তা করা, সেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এখন আমরা পুরোপুরি কার্যকর করতে পেরেছি?
আপনার যেটা বললাম যে এই যে আন্দোলনের কথা বলি, যে আন্দোলন 15 বছরের যে স্বৈর শাসন, কর্তৃত্ববাদী শাসন, যে শাসনকে উৎখাত করেছে, সেই আন্দোলনের মূল নায়ক হচ্ছে ছাত্র সমাজ। আপনি যদি আরও সুনির্দিষ্টভাবে বলি, এই আন্দোলনটি বৈষম্য বিরোধী কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলনটি শুরু হয়েছিল এবং এই আন্দোলনের সতীকাকার ছিল বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 তারিখে ছাত্র শিক্ষার্থীদের উপর যে ছাত্রলীগের নির্মম আক্রমণ, সেই আক্রমণ থেকেই কিন্তু এই আন্দোলন ক্রমান্বয়ে এক দফার আন্দোলনে পরিণত হয়েছে এবং বহু মানুষের আত্মহুতি এবং জীবনের বিনিময়ে শেষ পর্যন্ত এই স্বৈর শাসনের কবল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। তো সেই ছাত্রদের জায়গাটা কোথায়? বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গন। কিন্তু আমরা এই যে কয়দিনই আমাদের হয়েছে, আমরা দেখেছি যে সরকার অনেক জায়গায় ইতিমধ্যেই অনেক পরিবর্তন এনেছেন, অনেক জায়গায় স্বাভাবিকীকরণের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। কিন্তু আনফর্চুনেটলি এই আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন, সেই শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শ্রেণীকক্ষে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরিয়ে নেওয়ার জন্য এখনও কিন্তু দৃশ্যমান কার্যকরী উদ্যোগ আমরা দেখিনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, সেখানে উপাচার্য এসেছেন, একজন প্রো উপাচার্য এসেছেন, তারপরে একজন ট্রেজারার এসেছেন সরকারের, এবং উপাচার্য গতকাল 8 জন নতুন ডিনকে নিয়োগ দিয়েছেন, 11 জন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন। এগুলো হলো শিক্ষা কার্যক্রম চালু করার একটা প্রাথমিক উদ্যোগ হিসাবে এটি দেওয়া হয়েছে। কিন্তু আপনি জানেন যে 41টি ইউনিভার্সিটিতে এখনও, পাবলিক ইউনিভার্সিটি সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেইগুলোতে এখনও কিন্তু কোনো উপাচার্য নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। নতুন ব্যবস্থায় কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন আমাদের যেটি হলো সেটা হলো যে এই যে শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে পারছি না, শিক্ষা কার্যক্রম চালু করতে পারছি না, এর জন্য দুই ধরনের, একটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী একটা সেশন জ্যামের মধ্যে আমাদের উচ্চশিক্ষাটা ঢুকে যাচ্ছে এক। দ্বিতীয় কথা হলো শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্লাসে না যেতে পেরে তাদেরও কিন্তু একটা ট্রমার মধ্যে অনেকেই পড়ে যাচ্ছেন, যারা সক্রিয়ভাবে এই আন্দোলন সংগঠিত করেছেন বা অন্যরা যারা আছেন। শ্রেণীকক্ষে না যাওয়ার কারণে তারাও কিন্তু নানা ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যে কেউ পড়ছেন, অভিভাবকদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে। আর শ্রেণী কার্যক্রম বা পরীক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত না হতে পেরে হলে যারা অবস্থান করেছেন তারাও এক ধরনের কাজ করছেন যেগুলো আমাদের সমাজের প্রশ্ন তৈরি করছে। স্বাভাবিক ধারায় আসলে আমরা ফিরে যেতে পারছি না। আমি যে কথাটি সরকারের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে সেটি হচ্ছে যে সবকিছুই স্বাভাবিকীকরণ হবে, কিন্তু আমাদের এই শিক্ষাঙ্গনকে মানে অভিভাবক শূন্য রেখে বেশি দিন যদি আমরা শিক্ষা কার্যক্রমটা মানে ব্যাহত হতে দিই, তাহলে এটা কিন্তু আমাদের এই যে আপনি সংস্কারের কথা বলছেন এর উপরে কিন্তু একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক পদক্ষেপে পড়ে। আমার শেষ কথা যেটা, যে আমরা শুনতে পাচ্ছি যে এই উপাচার্য নিয়োগ বা এগুলো নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষাটা যেন আর বেশি প্রলম্বিত না হয়ে যে রূপরেখার কথা আমরা বলছি, সেই রূপরেখা আসলে প্রায়োরিটি বেসিসে কোন কাজগুলো আগে করা প্রয়োজন সেটি এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিনা ব্যারিস্টার ফারাহ খান, কিংবা আমরা যদি আসলে প্রায়োরিটি অনুযায়ী আসলে গুরুত্বপূর্ণ কাজগুলোকে খুব কম সময়ের মধ্যে করতে না পারি, আমরা যেই আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম সেখানে আসলে সমীকরণ অনেকটাই অন্যরকম হয়ে যেতে পারে কি? জি অবশ্যই, সেটা তো হয়েই যেতে পারে, কারণ আমরা বারবারই দেখেছি যে আমাদের এই ছাত্র সমাজ তারা যে এই ফ্যাসিস্ট সরকারকে, যেই সরকারকে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু বিদায় করতে পারেনি, আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্যান্য যে দলগুলো আছে, তারা কিন্তু গত 15 বছর চেষ্টা করেছে, মাঠে ছিল, বিভিন্ন রকমের কর্মসূচি দিয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু এদেরকে বিদায় করেছে কিন্তু আমাদের এই ছাত্র সমাজ। এবং আমাদের এই ছাত্র আন্দোলনটা এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনে টার্ন নিয়েছে। এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে আমাদের এখানে সিদ্দিকুর রহমান আছেন, ওনাদের মতো যে শিক্ষকরা আছে, ডাক্তার, তারপর আপনি শিল্পী সমিতির একটি অংশ, অভিভাবকরা যারা আছেন, এরকম কিন্তু আইনজীবীরা, এরকম অনেকে কিন্তু বিভিন্ন পেশা থেকে এখানে যুক্ত হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে কিন্তু তাড়ানো হয়েছে। সো এখন কিন্তু যদি কিনা আমরা দেখেছি এরপরে যেটি হয়েছে যে বিভিন্ন রকমের এই ছাত্রদের যে বিজয়টা সেটাকে বেহাত করার জন্য নানা রূপে এখানে কিন্তু একটি প্রতিবিপ্লব, যে শব্দটি বারবার বলা হচ্ছে, এটি করার জন্য চেষ্টা করা হয়েছে। যেরকম আমরা দেখেছি আমাদের জুডিশিয়ারিতে এরকম একটি চেষ্টা করা হয়েছিল। তারপর আমরা দেখেছি, এটা অনেকেই বলে থাকে যে শাহবাগে সংখ্যালঘুর বেশে আসলে ভিতরে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ
ছাত্রলীগ এই কাজগুলো করেছে। আবার আমরা আনসারদেরকে দেখেছি, ওনাদের সাথে দাবি দেওয়া, ওনাদের সাথে কথা হয়েছে, ওনাদের সাথে আমাদের একজন উপদেষ্টা উনি কথা বলেছেন, ওনাদের দাবি দেওয়া শুনেছেন, ওনাদেরকে বলেছেন 7 দিনের সময় দিতে, এবং আনসার বাহিনীর ওনাদের রিপ্রেজেন্টেটিভ বলেছে যে ঠিক আছে, কিন্তু আবার সন্ধ্যার সময় ওনারা বিগড়ে বসেছে এবং ঢাকার বাইরে থেকে ওনারা মানুষ এনেছে। সো তারপর আমরা দেখেছি যে আমাদের রিক্সা শ্রমিক ভাই বোনদের ওনাদের একটি আন্দোলন, এরকম নানামুখী আন্দোলন। আজকে আবার আমরা শুনছি যে আমাদের শ্রমিক ভাইয়েরা একটি আন্দোলনে গেছে। সো এরকম নানামুখী আন্দোলন, ওনাদেরকেও বুঝতে হবে কোন সময় কোন আন্দোলনটি করতে হবে যদি যৌক্তিক হয়। আবার এই আন্দোলনকে আসলে যারা কিনা ভুক্তভোগী ওনারা করছে, নাকি পিছন দিয়ে অন্য কেউ করছে, ইন্ধন দিচ্ছে বেনিফিট নেওয়ার জন্য, এটা কিন্তু আমাদের সরকারকে বুঝতে হবে। তৃতীয় পক্ষ আসলে কোনো না কোনো ভাবে ঢুকে যাচ্ছে কিনা সেই বিষয়ে আমাদের সচেতন আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে কি আমাদের সরকারকে, ইন্টারিম গভর্নমেন্টকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ওনাদেরকে খুব খুব মানে সঠিকভাবে প্রতিটা পদক্ষেপ ওনাদেরকে নিতে হবে, কারণ ওনারা কিন্তু ব্যর্থ হতে পারবেন না। ওনারা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এবার পুরো বাংলাদেশ হেরে যাবে। জি, সেটি আমরা নিশ্চয়ই চাই না, কিন্তু বাংলাদেশকে আসলে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে আসতে নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, নির্বাচন যদি হয় সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই সংস্কারের পথে কতখানি হাঁটছে সেটি নিয়েও একটি বড় প্রশ্ন থাকে। এই প্রশ্ন রেখে আমি বিরতিতে যাচ্ছি, দেশ সন্ধ্যায় আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, ডক্টর সিদ্দিকুর রহমান খান। নির্বাচন যখন আমরা বলতে চাই গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, ঠিক একই সময় নির্বাচনে অংশগ্রহণ যারা করবেন অর্থাৎ রাজনৈতিক দল, তাদের সংস্কার কতখানি গুরুত্বপূর্ণ? অবশ্যই পরিবর্তিত বাংলাদেশে আমরা বাস করছি এবং শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার, সেই সরকারের উৎখাতের পর বাংলাদেশ যে নতুন পথে হাঁটছে, সেখানে যে নির্বাচন হবে সেই নির্বাচনগত বাংলাদেশের মানুষ 2008 সালের পর থেকে আসলে প্রকৃত অর্থে আর কোনো নির্বাচন দেখেনি। নির্বাচনী প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমাদের নির্বাচন কমিশন তারা নিজেদেরকে স্বাধীন বলে দাবি করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আগামীকাল কিন্তু তারা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং আমরা মানে এইরকম একটা ধারণা করা হচ্ছে যে সেই সংবাদ সম্মেলন থেকে তাদের পদত্যাগের ঘোষণা আসতে পারে। তো এই যে একটা নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেওয়া, মানে বিপর্যস্ত করে ফেলা হয়েছে একেবারে, এটা তো আর কোনো নেই আমাদের বাংলাদেশে। তো সেইখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকারকে অনেক পরিবর্তন সংস্কার করতে হবে এবং সেই নির্বাচনের প্রধান যে স্টেক হোল্ডার তারা হচ্ছে রাজনৈতিক দল এবং পরিবর্তিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের সংস্কারের দাবি আছে এবং জনপ্রত্যাশা আছে এবং সেটার কিছু লক্ষণ আমি দেখতে পাই। যেমন ধরেন আমি একটা জায়গায় রাজনীতি করছেন, তারা কি এটি বুঝতে পেরেছেন তাদের পরিবর্তন দরকার? বুঝতে পেরেছেন এটার জন্য আমি বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ নেই, এখন সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি এবং ক্ষমতার রাজনীতিতে যদি আমরা 53 বছরে দেখি এরাই তো ঘুরে ফিরেছিলেন। আপনি বর্তমান বিএনপির একটা দেখেন, বিএনপি সাম্প্রতিক সময়ে তাদের স্ট্যান্ডিং কমিটির একজন সদস্যকে শোকজ করেছে। আমি আপনার থেকে উত্তরটি নিতে চাই। আমরা পরিবর্তনের কথা বলেছি, আপনি বলছেন যে বিএনপি হয়তো তাদেরকে নানানভাবে পরিবর্তন করবার চেষ্টা করছে, কিন্তু আবার ছাত্ররা আসলে যেই ফলাফল এনে দিয়েছে আমাদেরকে, তারা আবার সেই ফল খাওয়ার সুযোগ খুঁজছেন কি? কোনটা না, আমি আপনাকে যেটা বলছি সেটা সেই কথাগুলো আমাদের ঘুরিয়ে ফিরে বলা হচ্ছে। আমরা কিন্তু বাংলাদেশে বিএনপির রাজনীতিও দেখেছি, তাদের সরকারও আমরা দেখেছি, আওয়ামী লীগের রাজনীতিও দেখেছি, তাদের সরকারও দেখেছি। একটা কম্পারিজন যদি আমরা তুলনা করি তাহলে আওয়ামী লীগের শাসনামলের সাথে বিএনপির শাসনামলকে তুলনাই করতে পারবেন না সব দিক থেকে মিলে। এখন এক ধরনের কথা আমরা বলছি এবং এই কথাগুলোর মধ্যে কিন্তু এক ধরনের বিরাজনীতিকরণের প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। তো আমি যেটা বলছি যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল সেখানে স্থায়ী কমিটির সদস্যকে তারা শোকজ করে এবং আজকে থেকে একটা নতুন সংবাদ আমরা পেয়েছি যেখানে বিএনপির কোনো রাজনৈতিক নেতাকর্মী তাদের দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করছে, অর্থাৎ এই যে আপনি চাঁদাবাজির কথা বলছেন, তাদের বিরুদ্ধে দল স্বপ্রণোদিত হয়ে মামলা করছে, তাদের বহিষ্কারের মধ্যে এখন থাকছে না। বিএনপির কোনো নেতাকর্মী করছে, বিএনপি নিজে মামলা করছে। এই ধারা থাকতে হবে। নতুন বাংলাদেশে যদি আপনি রাজনীতি করেন, সেই রাজনীতিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনাকে রাজনীতি করতে হবে। জামাতের মতো, আমি শেষ কথা বলি, জামাতের মতো রাজনৈতিক দল তারা আওয়ামী লীগকে নাকি ক্ষমা করে দেয়, একটা খুনি যারা হয়েছে তারা, কিন্তু পরিবর্তিত বাস্তবতায় তারা এক ধরনের কৌশল নিয়েছে। জামাত ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছে, যে মানে ভারত আমাদের 15 বছরে বাংলাদেশে একটা দানবীয় সরকারকে আনকন্ডিশনাল সমর্থন দিয়ে বাংলাদেশের জনগণের উপর
একটা স্বৈর শাসনকে পাকাপুক্ত করার সব ধরনের ব্যবস্থা করেছিল, সেইটাকেও তারা বলছে এখন তাদের সাথে। তো এইগুলো এক ধরনের ইঙ্গিতবহ রাজনীতি, আসলে পরিবর্তনের যে এগুলো আপনি মামলার কথা বলছিলেন ব্যারিস্টার ফারাহ খান, আমরা মামলার আসলে পাহাড় দেখতে পাচ্ছি আবারও সামনে, এবং খুব সুস্পষ্ট মামলা না দেখে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি সবাইকে আসলে হত্যা মামলার আসামি করা হচ্ছে। এতে করে আসলে আমরা সঠিক বিচার পাবো কি? এখানে তো মানে এটা একটি হাস্যকর একটা ব্যাপার হচ্ছে, আমরা এতদিন যেটা দেখেছি আওয়ামী লীগ সরকার যেটি করেছে, মানে বিএনপির সবাইকে মামলায় আসামি করেছিল, এখন আমরা দেখছি যে আওয়ামী লীগের অনেককে আসামি করা হচ্ছে। হ্যাঁ, তো এখন এইটা মানে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে অবশ্যই আওয়ামী লীগের এদেরকে আসামি করা যাবে, এটাই কোনো সন্দেহ নাই, কারণ ওনারা যে কাজগুলো করেছে ওনাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত এবং বিচার হতেই হবে। কিন্তু যে দুর্নীতি করেছেন তার দুর্নীতির অনুসন্ধান না করে তাকে যদি আমি আপনার এই কথাটিতে আসছি, আমরা দেখেছি এই যে কয়েকদিন আগে দেখলাম যে ফারজানা রূপা আর ওনার হাজবেন্ড শাকিল, ওনাদের দুজনকে ধরা হয়েছে, ওনাদেরকে হত্যা মামলা দেওয়া হয়েছে। আমি জাস্ট ওনাদের উদাহরণটা টেনে বলছি। সো এখন দেখেন ওনাদেরকে হত্যা মামলা দেওয়ার চাইতে আমার মনে হয়েছে ওনারা সরকারের যেভাবে ন্যাক্কারজনকভাবে তেলবাজি করেছে, সরকারের পক্ষে এতদিন কথা বলেছে, ওনারা সরকারের থেকে বিভিন্ন রকমের ওনারা সুবিধা সুযোগ নিয়েছে। হ্যাঁ, তো এই যে সুবিধা সুযোগ যে নিয়েছে তার মানে কি ওনারা দুর্নীতি করেছে? ওনারা দুর্নীতি করে ওনারা টাকার পাহাড় গড়েছে, সম্পদের পাহাড় গড়েছে। ওনাদের বিরুদ্ধে যদি বরঞ্চ হত্যা মামলা না দিয়ে দুর্নীতির মামলা দেওয়া হতো, সেটা বরঞ্চ প্রুফ করা অনেক সুবিধা হতো। আপনি সাকিব আল হাসানের কথা দেখেন, সাকিব আল হাসানকেও হত্যা মামলা মনে হয় দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো সকলেই জানি যে সে কিন্তু মানে শেয়ার বাজারের সাথে কেলেঙ্কারির সাথে বৃহৎভাবে জড়িত। সো এই জিনিসগুলোকে আসলে আমাদের মাথায় রাখতে হবে। আমার মনে হয় এক ধরনের এখন তো একটা ইন্টারিম ব্যবস্থাপনা, আমার ধারণা প্রত্যেকের বিরুদ্ধে আমরা যেটা প্রত্যাশা করছি এই সুস্পষ্ট মামলা হবে, জি এটা হবে, কারণ এরা আপাত দৃষ্টিতে যেন কেউ বের হয়ে না যেতে পারে বা আইনের আওতায় না থাকতে পারে, এই ধরনের মামলা হচ্ছে। আমি শেষ করে আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে আমাদের যেটা করতে হবে, যদি কিনা 2 দিন সময় বেশিও লাগে, 7 দিন সময় বেশিও লাগে, মানে একদম স্পেসিফিক মামলা করতে হবে। স্পেসিফিক মামলা না করলে কি হবে জানেন, যখন কিনা এই যে আপনি একটি মামলা আমি দেখেছি যে 60,000 আসামি আছে, এই 60,000 আসামি যখন কোর্টে যাবে, কোর্ট প্রথমেই মামলাটা আসলে খারিজ করে দিবে। আবার ধরেন যদি কিনা আবার 5,000, 10,000, 15,000, 30,000 আসামি আছে, এরকম বহু মামলা হয়েছে, এগুলো যখন কিনা পুলিশ যখন তদন্তে যাবে তখন কি হবে, এতটা সময় নষ্ট হবে। এটা করতে গিয়ে কি হবে, মেইন যারা আসামি আছে তারা কিন্তু ফাঁকফোঁক করে বেরিয়ে যাবে। সো এটা কিন্তু হতে দেওয়া যাবে না। এই কারণে সুনির্দিষ্ট মামলা হওয়াটা খুব জরুরি, কারণ এই প্রতিটা ব্যক্তিকে শাস্তি পেতে হবে। আসার কথা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে একটা নির্দেশনা দিয়েছে যে ঢালাওভাবে যেন কাউকে মামলা দিয়ে হয়রানি বা ইয়া না করা হয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অলরেডি নির্দেশনা দিয়েছে, এবং আমরা আশা করি যে কোনোভাবেই যেন কোনো সুযোগে যেন অপরাধীরা যেমন দেখেন ওই দিন আমাদের একটা কেস ছিল যেখানে কিনা আপনারা সবাই জানেন, যেখানে কিনা বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু আমাদের যে নতুন যে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল উনি কিন্তু বলেছেন যে এটি আমাদের সরকারের এটি স্ট্যান্ড না, এবং আমি ব্যক্তিগতভাবে এটি সাপোর্ট করি না। আইনের প্রয়োগ থাকবে, যে আইন থাকবে, আইনের প্রয়োগ থাকবে, এবং কোন দলকে এভাবে করে নিষিদ্ধ করা এটা আসলে, কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ কিন্তু সবসময় এরকম আলট্রা ভাইরাস তাদের যেটা তারা করতে পারে না তার থেকে বহুগুণ গিয়ে তারা এই কাজগুলো করেছে। আসলে আমরা ফেরত যেতে চাই না, এবং আগামীর যে বাংলাদেশের রূপরেখার কথা আমরা বলছি সেখানে আসলে প্রায়োরিটি বেসিসে আমাদের কাজ করতে চাই, কোনো স্বৈরাচারকে ফেরত আনতে চাই না। নিশ্চয়ই। ব্যারিস্টার ফারাহ খান এবং ডক্টর সিদ্দিকুর রহমান খান, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।